আজকের এই আলোচনায় আমরা জীবনের একেবারে মূল উপাদানগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের শরীরটা যেন একটা বিশাল ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরির সবকিছু তৈরি করতে আর চালাতে কিছু কর্মী আর কাঁচামাল তো লাগবেই, তাই না? এই কর্মী আর কাঁচামালগুলোই হলো বায়োমলিকিউলস বা জৈব অণু। চলুন এই অসাধারণ ফ্যাক্টরিটার ভেতরে একটা চক্কর দিয়ে আসি। এই যে একটা লাইন দেখছেন, এটাই কিন্তু আজকের আলোচনার মূল কথা। জৈব অণু জীবন তৈরি করে, আবার জীবন চালায়ও। এই সহজ ধারণাটা যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখবেন পরের সবকিছু বোঝা একদম সহজ হয়ে যাবে। এটাই আমাদের এই ফ্যাক্টরি ট্যুরের চাবিকাঠি। তো আমাদের এই সেলুলার ফ্যাক্টরি সফরে আমরা কয়েকটা ডিপার্টমেন্টে ঘুরব। প্রথমে আমরা দেখব ফ্যাক্টরির কাঁচামালগুলো কি কি। এরপর যাব ফুয়েল বা জ্বালানি বিভাগে। তারপর দেখব দেয়াল আর গোডাউন। এরপরে দেখা করব সব মাস্টার কর্মীদের সাথে। দেখব ফ্যাক্টরির মূল ব্লুপ্রিন্ট, আর সবশেষে কারখানার টাকা পয়সা, যন্ত্রপাতি আর ছোটখাটো পার্টসগুলোর সম্পর্কে জানব। বেশ, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের ট্যুরের একদম প্রথম স্টপ হলো কাঁচামাল বিভাগ। মানে এই যে বিশাল ফ্যাক্টরিটা, এটা বানাতে আসলে কি লাগে, এগুলোকে আমরা বলতে পারি ফ্যাক্টরির ইট আর সিমেন্ট। এই ফ্যাক্টরির সবচেয়ে ছোট যে ইউনিটটা, তাকে আমরা বলি মনোমার। এটাকে খুব সহজে একটা ইটের সাথে তুলনা করা যায়। মানে দেয়াল বানানোর জন্য যেমন একটা ইট লাগে, ঠিক তেমনই যে কোনো বড় অণু তৈরির মূল ভিত্তিটাই হলো এই মনোমার। তো একটাই তো দেখলাম, এখন ভাবুন তো, যদি অনেকগুলো ইটকে পরপর জুড়ে দেওয়া হয়, কি তৈরি হবে? একটা দেয়াল, তাই না? ঠিক সেরকমই অনেকগুলো মনোমার যখন একসাথে জোড়া লেগে একটা লম্বা চেন তৈরি করে, তখন তাকে বলে পলিমার। আচ্ছা, এই যে পলিমার মানে আমাদের দেয়াল, এটা তৈরি হয় কিভাবে, আবার ভাঙে কিভাবে? দুটো খুব সহজ প্রক্রিয়া আছে। ভাবুন, দুটো ইটকে জোড়া লাগানোর জন্য তাদের মাঝখান থেকে একটু জল বের করে নেওয়া হচ্ছে। এটাই হলো ডিহাইড্রেশন। আর দেয়ালটা ভাঙার জন্য জল ঢেলে বন্ডটাকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এটাই হাইড্রোলাইসিস। এক কথায় বললে, ডিহাইড্রেশন দিয়ে গড়া হয় আর হাইড্রোলাইসিস দিয়ে ভাঙা হয়। ব্যাস, এটুকুই। এবার আমরা ফ্যাক্টরির পাওয়ার হাউসে যাব। যে কোনো ফ্যাক্টরি চালাতে গেলে তো ঝটপট শক্তির দরকার, তাই না? এই যে দ্রুত শক্তির যোগান, এটাই দেয় কার্বোহাইড্রেট বা শর্করা। তো কার্বোহাইড্রেটের প্রধান কাজগুলো কি? এটা গ্লুকোজ হিসেবে আমাদের তাৎক্ষণিক শক্তি দেয়, মানে সাথে সাথে এনার্জি। আবার স্টার্চ আর গ্লাইকোজেন হিসেবে ভবিষ্যতের জন্য শক্তি জমিয়েও রাখে। এমনকি সেলুলোজ হিসেবে উদ্ভিদের কোষ প্রাচীরও তৈরি করে। কিন্তু সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, সেটা হলো কার্বোহাইড্রেট হচ্ছে ফ্যাক্টরির কুইক ফিউয়েল বা দ্রুত জ্বালানি। শক্তি জমানোর জন্য দুই ধরনের কার্বোহাইড্রেট খুব গুরুত্বপূর্ণ: স্টার্চ আর গ্লাইকোজেন। স্টার্চ থাকে উদ্ভিদে। ভাবুন তো, একটা গাছের তো দৌড়ে পালানোর কোনো দরকার নেই, তাই তার শক্তি ধীরে ধীরে এলেই চলে। কিন্তু একটা হরিণকে যদি বাঘ তাড়া করে, তখন তো মুহূর্তের মধ্যে প্রচুর শক্তি দরকার। প্রাণীদের শরীরে থাকা গ্লাইকোজেনের গঠনটা অনেক বেশি শাখা প্রশাখাযুক্ত, আর এই গঠনের কারণেই এটা খুব দ্রুত শক্তি ছাড়তে পারে। আচ্ছা, জ্বালানির কথা তো হলো, এবার চলুন ফ্যাক্টরির দেয়াল আর গোডাউনটা একটু দেখে আসি। মানে আমরা এখন এমন একটা বিভাগে যাচ্ছি যা ফ্যাক্টরির দেয়াল তৈরি করে আর দীর্ঘমেয়াদী শক্তির ভাণ্ডার সামলায়। আমরা এখন লিপিড নিয়ে কথা বলবো। লিপিডের সবচেয়ে মজার আর জরুরি বৈশিষ্ট্য কি জানেন? এটা হলো হাইড্রোফোবিক, মানে সোজা কথায় পানিকে একদমই পছন্দ করে না। আর এই কারণে লিপিড কোষের জন্য একটা দারুণ দেয়াল বা বাধা তৈরি করতে পারে। শুধু তাই না, এটা শক্তি জমে রাখতে ওস্তাদ। কার্বোহাইড্রেটের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তি জমা রাখতে পারে। তাই এটাকে আমাদের শরীরের লং টার্ম এনার্জি ব্যাঙ্কও বলা যেতে পারে। লিপিডের মধ্যে দুই ধরনের ফ্যাট খুব কমন: স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। ভাবুন, স্যাচুরেটেড ফ্যাটগুলো হচ্ছে একদম সোজা সোজা লাঠির মতো। একসাথে রাখলে কি হবে? খুব টাইট করে প্যাক হয়ে যাবে, তাই না? এজন্যই এরা সাধারণত জমে কঠিন হয়ে যায়। অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাটের চেইনে একটা ডাবল বন্ড থাকার কারণে একটা বাঁক বা কিঙ্ক তৈরি হয়। এই বাঁকা গঠনের জন্য অণুগুলো আর ঠাসাঠাসি করে থাকতে পারে না, তাই এরা তরল থাকে। এখন একটা খুব জরুরি প্রশ্ন হলো, এই যে আনস্যাচুরেটেড ফ্যাট, এটা কিভাবে কোষ ঝিল্লি বা মেমব্রেনের ফ্লুইডিটি মানে তারল্য বাড়িয়ে দেয়? উত্তরটা কিন্তু এর গঠনের মধ্যেই লুকিয়ে আছে। একটু আগেই বললাম না, বাঁকা লাঠির কথা? ভাবুন, যদি এক গাদা সোজা লাঠি একসাথে রাখেন, সেগুলো খুব এঁটে যাবে। কিন্তু তার মধ্যে যদি কিছু বাঁকা লাঠি ঢুকিয়ে যান, তাহলে তাদের মধ্যে অনেক ফাঁকা জায়গা তৈরি হবে, তাই না? আনস্যাচুরেটেড ফ্যাটের ওই বাঁক বা কিংগুলো ঠিক হ্যামেনি কাজটা করে। এরা মেমব্রেনের অণুগুলোকে খুব কাছাকাছি আসতে দেয় না, ফলে মেমব্রেনটা অনেক বেশি তরল আর নমনীয় থাকে। বেশ, এবার আমরা ফ্যাক্টরির সবচেয়ে দক্ষ আর সব্যসাচী কর্মীদের সাথে দেখা করতে যাচ্ছি। এরা হলো প্রোটিন। বলা যেতে পারে ফ্যাক্টরির প্রায় সব ধরনের কাজ এরাই সামলায়। প্রোটিনের ব্যাপারে যদি শুধু একটা কথা মনে রাখতে হয়, তাহলে সেটা হলো এইটা:
প্রোটিনের আকৃতি তার কাজ ঠিক করে দেয়। এটা এতটাই জরুরি যে ভাবুন, একটা চাবির খাঁজ যদি একটুও বদলে যায়, তাহলে কি সেটা দিয়ে আর তালা খোলা যাবে? যাবে না। ঠিক সেভাবেই প্রোটিনের 3D আকৃতি যদি সামান্যও বদলে যায়, তাহলে সে আর তার নির্দিষ্ট কাজটা করতে পারে না। একটা প্রোটিনের এই জটিল আকৃতি কিন্তু 4টা ধাপে তৈরি হয়। প্রথমে অ্যামিনো অ্যাসিডগুলো একটার পর একটা জুড়ে একটা পুঁতির মালার মতো লম্বা চেন তৈরি করে। এটাই প্রাইমারি স্ট্রাকচার। এরপর সেই মালাটা কোথাও স্প্রিংয়ের মতো পেঁচিয়ে যায়, আবার কোথাও কাগজের মতো ভাঁজ হয়ে যায়। এটা হলো সেকেন্ডারি। এরপর পুরো জিনিসটা দলা পাকিয়ে একটা নির্দিষ্ট 3D আকার নেয়, অনেকটা উলের গোলার মতো। এটাই টারশিয়ারি। আর যখন এমন একাধিক উলের গোলা একসাথে জুড়ে একটা বড় স্ট্রাকচার বানায়, তখন তাকে বলে কোয়াটার্নারি স্ট্রাকচার। এখন একটা প্রোটিনকে যদি খুব বেশি তাপ দেওয়া হয় বা পিএইচ অনেক বদলে যায়, তখন সে তার সুন্দর ভাঁজ করা আকৃতিটা হারিয়ে ফেলে, মানে উলের গোলাটা খুলে সুতো হয়ে যায়। এই ঘটনাটাকেই বলে ডিন্যাচুরেশন। আর আকৃতি হারালে কি হয়? প্রোটিন তার কাজ করার ক্ষমতাও হারিয়ে ফেলে। ডিম ভাজার সময় কি হয় খেয়াল করেছেন? তরল সাদা অংশটা জমে শক্ত হয়ে যায়। এটাই কিন্তু ডিন্যাচুরেশনের একটা দারুণ উদাহরণ। আমাদের ট্যুরের এই পর্যায়ে আমরা ফ্যাক্টরির হেড অফিসে চলে এসেছি। এখানেই সবকিছুর মূল নকশা বা ব্লুপ্রিন্ট রাখা আছে। আমরা এখন নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানব। নিউক্লিক অ্যাসিড মূলত 2 ধরনের, ডিএনএ আর আরএনএ। ডিএনএকে ভাবতে পারেন মাস্টার ব্লুপ্রিন্ট হিসেবে। এটা ডাবল স্ট্র্যান্ডেড, মানে দুটো সুতো দিয়ে তৈরি। এর কাজ হলো ফ্যাক্টরির সমস্ত জেনেটিক তথ্য খুব সাবধানে জমিয়ে রাখা, আর এটা অনেক বেশি স্থিতিশীল। অন্যদিকে আরএনএ হলো সেই ব্লুপ্রিন্টের একটা ওয়ার্কিং কপি। এটা সিঙ্গল স্ট্র্যান্ডেড, মানে একটা সুতো দিয়ে তৈরি, আর এর কাজ হলো প্রোটিন তৈরির তথ্যগুলো কারখানার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া। এটা ডিএনএর চেয়ে কম স্থিতিশীল হয়। আমাদের সফরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা এমন কিছু ছোট কিন্তু অত্যন্ত জরুরি উপাদান দেখব, যা ছাড়া পুরো ফ্যাক্টরিটাই অচল হয়ে যাবে। এই উপাদানগুলো হলো ফ্যাক্টরির ছোটখাটো কিন্তু দরকারি জিনিস। যেমন এটিপি হলো কোষের সার্বজনীন শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি, যা দিয়ে সব কাজ করা হয়। ভিটামিনগুলো হলো সহকারী যন্ত্রপাতি বা কোএনজাইম, যারা এনজাইমদের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করে। আর খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, এগুলো হলো অত্যাবশ্যকীয় নাট বল্টুর মতো, যা হাড় শক্ত করা বা সিগন্যাল পাঠানোর মতো কাজ করে। তাহলে চলুন আমাদের পুরো ফ্যাক্টরির ট্যুরটা এক নজরে আবার দেখে নিই। কার্বোহাইড্রেট হলো আমাদের ফ্যাক্টরির কুইক ফিউয়েল, যা সাথে সাথে শক্তি দেয়। লিপিড হলো দেয়াল আর গোডাউন, যা কোষকে রক্ষা করে আর ভবিষ্যতের জন্য শক্তি জমায়। প্রোটিন হলো সেই হাজারো কর্মী যারা ফ্যাক্টরির সব ধরনের কাজ করে। আর নিউক্লিক অ্যাসিড হলো সেই ব্লুপ্রিন্ট বা মূল নকশা, যা বলে দেয় কোনটা কিভাবে তৈরি হবে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যদি কোষ আসলেই একটা ফ্যাক্টরি হয়, তাহলে এই সাধারণ ইট, সিমেন্ট, কর্মী আর নকশা দিয়ে সে আসলে কি এমন অসাধারণ জিনিস তৈরি করে? উত্তরটা হলো জীবন নিজেই। এই সাধারণ অণুগুলো মিলেই তৈরি হয় এক অবিশ্বাস্য শিল্পকর্ম, আমাদের নিজেদের অস্তিত্ব।